দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, ইন এ সিচুয়েশন হোয়ার টু বাসেস আর অ্যান্ড এস আর মুভিং ইন দ্য সেম ডাইরেকশন, বাস এস অ্যাটেম্পটিং টু ওভারটেক বাস আর। তাহলে আর আর এস দুজনেই একটা ডাইরেকশনে যাচ্ছে, বাস এস কি করছে, আর কে ওভারটেক করার চেষ্টা করছে, ঠিক আছে। গিভেন দ্যাট দ্য গ্যাপ বিটুইন আর অ্যান্ড এস ইজ 144, মানে এদের দুজনের ভেতরকার গ্যাপ কত, 144 মিটার, ঠিক আছে। অ্যান্ড বাস এস ফুললি এক্সিডস আর ইন 36 সেকেন্ডস। তাহলে এদের দুজনের গ্যাপ হচ্ছে 144 আর এস কে আর কে অতিক্রম করতে লাগছে 36 সেকেন্ডস। তাহলে 144 বাই 36 করলে আমরা কি পাচ্ছি, 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ডটা কি, কার স্পিড, এটা এস আর আর এর স্পিডের ডিফারেন্স। এস আর আর এর স্পিডের ডিফারেন্স কি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে এর থেকে বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ বাস এস, ঠিক আছে। এবার কোন স্টেটমেন্টটা দিয়ে হবে, স্টেটমেন্ট 1 কি বলছে, বাস আর ইজ 165 মিটার ইন ফ্রন্ট অফ বাইক এ। স্টেটমেন্ট 1 এর কেসটা কি বলছে, আর এর থেকে 165 মিটার এগিয়ে আছে, ঠিক আছে। হুইচ এ হুইচ হ্যাজ এ স্পিড অফ 11 মিটার পার সেকেন্ড। তাহলে 165 মিটার এগিয়ে আছে, 11 মিটার পার সেকেন্ড মোর দ্যান দ্যাট অফ বাস আর। তার মানে এ আর আর এর মাঝখানকার স্পিডের ডিফারেন্স কত, এ আর আর এর স্পিডের ডিফারেন্স হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। আর কেউ যদি সেম ডাইরেকশনে যায় সেক্ষেত্রে আমরা বেশি স্পিড যার যে আছে তার থেকে যার কম স্পিড আছে আমরা কি করি, বিয়োগ করি। তাহলে ডিফারেন্স দেওয়া আছে, তাহলে এটা ঠিকই আছে। তাহলে বাই ডিফারেন্স করলে আমার কি আসবে, টাইম আসার কথা, টাইম কত আসছে, এখান থেকে ভাগ করলে আসছে আমার 15 সেকেন্ড। অ্যান্ড বাইক এ পাসেস বাস আর ইন 15 সেকেন্ড, মানে বাইক এ আর কে 15 সেকেন্ডে পাস করছে। তাহলে দেখো আমি এখানে 165 মিটার আর বাই তাদের দুজনের স্পিডের ডিফারেন্স করে যেটা পেলাম সেটা অলরেডি এখানে দেওয়াই আছে। তাহলে আমি এই কোয়েশ্চেন থেকে কোনো জায়গাতেই যেতে পারবো না, কারণ এই কোয়েশ্চেনে যেটা অ্যান্সার সেটা অলরেডি পুট করাই আছে, তার মানে আমার এটা দিয়ে আমি করতে পারবো না। স্টেটমেন্ট 2 তে কি বলছে, বাস আর ইজ 450 মিটার অ্যাহেড অফ বাইক বি। তাহলে বাস আর বাইক বি এর থেকে 450 মিটার এগিয়ে আছে। বাইক বি স্পিড ইজ 2 মিটার পার সেকেন্ড ফাস্টার দেন বাস এস। তাহলে বাস এস এর থেকে বাইক বি এর স্পিড 2 মিটার পার সেকেন্ড বেশি। বাইক বি ওভারটেক বাস আর ইন 75 সেকেন্ডস। তাহলে বাইক বি টোটাল বাস আর কে অতিক্রম করছে কত সেকেন্ডে, 75 সেকেন্ড। তাহলে 450 বাই 75 সেকেন্ড করলে আমি কত পাচ্ছি, 25 দিয়ে কাটলে 25 অক্ষে 25, 8 25-এ 200, 3 6। তাহলে এখানে আমি কি পাচ্ছি, 6 মিটার পার সেকেন্ড। 6 মিটার পার সেকেন্ডটা কি, বাইক বি আর আর এর স্পিডের ডিফারেন্স। এবার বাইক বি এর স্পিড কি বলেছে, এস এর থেকে 2 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে বাইক বি এর স্পিডের জায়গায় আমি বলতে পারি এস প্লাস 2 মাইনাস আর। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এস মাইনাস আর ইকুয়ালস টু 2টা যদি লেফট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে কি থাকছে 4। দেখো আলটিমেট কোয়েশ্চেনে আমার কি ছিল, আলটিমেট কোয়েশ্চেনে আমার ছিল এস মাইনাস আর ইকুয়ালস টু 4। আলটিমেট কোয়েশ্চেনে আমার এখানে ছিল এস মাইনাস আর ইকুয়ালস টু 4। আর এখানেও আমি সেম জিনিসই পাচ্ছি, এখানেও স্টেটমেন্ট 2 থেকেও আমি সেম জিনিসই পাচ্ছি, এস মাইনাস আর ইকুয়ালস টু 4। তাহলে এই স্টেটমেন্ট 2 দিয়েও আমি কোনো জায়গাতে যেতে পারছি না, স্টেটমেন্ট 2টাও আমার ভোগাস হয়ে যাচ্ছে। এবার স্টেটমেন্ট 3 দেখবো। স্টেটমেন্ট 3 তে কি বলছে, বাস আর স্পিড ইজ 70% অফ বাইক বি স্পিড। তাহলে বি এর স্পিড আর আর এর স্পিড, বি এর স্পিড কি হচ্ছে, যদি 10 হয় তাহলে আর এর স্পিড কি হয়ে যাবে 7, ওকে। বাইক বি ক্যান কভার দ্য লেন্থ অফ 140 মিটার ইন 7 সেকেন্ড। বাইক বি 170 মিটার যায়, 140 মিটার যাচ্ছে 7 সেকেন্ডে। তাহলে বাইক বি এর স্পিড কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি বলতে পারি 10 এর ভ্যালু কত, 20,
1 এর ভ্যালু 2, 7 এর ভ্যালু 14, সরি আর এর ভ্যালু 14। তাহলে আর এর স্পিড যদি 14 মিটার পার সেকেন্ড হয়, এই 14 মিটার পার সেকেন্ডকে যদি আমি এই ইকুয়েশনে পুট করি, তাহলে আমি এস এর স্পিড পেয়ে যাব না, 18 মিটার পার সেকেন্ড। আমাকে এস এর স্পিডই বার করতে বলেছে, তার মানে অনলি স্টেটমেন্ট 3 দিয়ে আমি অ্যান্সার বের করতে পারছি। তাহলে আমাদের অপশন কি হয়ে গেল? অপশন সি ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো? কি বলছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ কোকোনাট অয়েল অ্যান্ড মিল্ক ইন দ্য ফাইনাল বিকার ইফ কন্টেন্টস অফ 4 ভেসেলস poured in it? এবার স্টেটমেন্ট 1 কি বলছে? তাহলে কোকোনাট অয়েল আর মিল্ক, 4 ভেসেলস কি কি আছে? এ বি সি ডি, এ বি সি ডি। ভেসেল বি is 10 ml more capacity than vessel A, তাহলে ভেসেল বি এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? 10 ml more capacity থাকছে, ঠিক আছে। ভেসেল and the ratio of coconut oil and milk in the vessel B is 2:7, তাহলে আমি এখানে বলতে পারি এটা হচ্ছে 2B, এটা হচ্ছে 7B, ওকে। ভেসেল C has coconut oil and milk in the ratio 2:3, তাহলে 2C 3C, and contains 38 ml more capacity than vessel D, vessel D এর থেকে vessel C এর 38 ml কি হয়ে যাচ্ছে? বেশি আছে, ওকে। এরপরে কি বলছে? এরপরে এইখান থেকে এইটুকুনি আমি জানতে পারছি। vessel A has milk and coconut oil in the ratio 3:5, তাহলে আমি বলতে পারি এটা 3A 5A, দুটোকে কম্বাইন করছি। and vessel C has 12 ml more coconut oil than vessel D. Vessel C has 12 ml more coconut oil than vessel D. তাহলে vessel D তে coconut oil কত হবে? 2C minus 12, ওকে, কারণ 12 ml বেশি আছে, তাহলে 12 ml কম হবে। তাহলে এবার আমি vessel D তে তাহলে কত মিল্ক আছে আমি কি করে বার করব? vessel D তে আমি জানি vessel D তে total capacity of mixture is 38 ml less than vessel C, তাহলে vessel C এর total capacity কত? 5C, vessel C এর total capacity 5C, 5C minus 38 ml equals to vessel D তে coconut oil কত আছে? 2C minus 12, আর vessel D তে তোমার মিল্ক কত আছে? আমি ধরলাম vessel D তে মিল্ক হচ্ছে M, তাহলে এখানে M এর ভ্যালু যেটা হবে সেটাই হবে D এর মিল্কের ভ্যালু। তাহলে এখান থেকে আমি যদি 2C minus 12 এটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? 3C, আর এদিকে তোমার মাইনাস অফ 6 ঘর 26, তাহলে M এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 3C minus 26, 3C minus 26, ঠিক আছে। আর এখান থেকে আমি আর কিছু করতে পারছি? দেখো ভেসেল এ তে তোমার 3A 5A আছে, এর সঙ্গে যদি আমি 10 ml এর সম্পর্ক 2B 7B এর সঙ্গে জুড়তে চাই, আলটিমেটলি কিছুই পাবো না, কারণ এখানে আমাকে বলতে চাচ্ছে 8A minus plus 10 equals to 10B, এখান থেকে A আর B এর রিলেশন পাবো, কিন্তু A আর B এর রিলেশন মানে একটা ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, এই দুটো ভ্যারিয়েবলকে ভাঙতে গেলে সেম দুটো ভ্যারিয়েবল আমাকে আনতে হবে, যার জন্য আমাকে A আর B এর সঙ্গে আরেকটা রিলেশন প্রয়োজন, যেটা আমার কাছে নেই। না হলে আমি A আর B কে ক্যান্সেল আউট করে A আর B এর ভ্যালু বার করতে পারতাম। তার জন্য আমি এখান থেকে বুঝতে পারছি যে আমার এই কোয়েশ্চেন করাটা সম্ভব না, তাই আমাদের এখানে নেইদার নর হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেনে কি বলছে, হু ইজ এল্ডার বিটুইন এক্স আর জেড, এক্স আর জেড এর মধ্যে কে বড়, তোমাকে এক্সাক্ট ভ্যালু বার করতে বলে। এজ অফ এক্স ইজ 6 years হেন্স, এজ অফ এক্স আমি ধরলাম প্রেজেন্ট এজ অফ এক্স ইজ এক্স, এজ অফ এক্স ইজ 6 years হেন্স ইজ ইকুয়াল টু দ্য সাম অফ 2/3 of present age of z and 1/5 of present age of y, ঠিক আছে। দেখো এখান থেকে কিছুতেই আমরা যেতে পারবো না, কারণ তিনটে ভ্যারিয়েবল আছে, কিচ্ছু করতে পারবো না। y is সেকেন্ডে কি বলছে, y is 18 years
y is 18 years older than his son, তাহলে y is 18 years older than y এর ছেলে, and x is 12 years older than, সরি এটা উল্টো হবে, এটা মাইনাস করে দাও, এটাকে মাইনাস করে দাও, তাহলেই হয়ে যাবে। y is 18 years older than his son and x is 12 years older than y এর son, y এর son মানে s1। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে একটা কাজ করতে পারো, তুমি এই y মাইনাস sy ইকুয়ালস টু 18 লিখতে পারো, আর x মাইনাস sy ইকুয়ালস টু 12 লিখতে পারো। তাহলে sy কে যদি তুমি কেটে দাও, তাহলে এখানে আমি বলতে চাইছি y মাইনাস sy ইকুয়ালস টু 18, আর হ্যাঁ বলো x, কিছু বলিনি আমি, x মাইনাস sy ইকুয়ালস টু 12। এবার যদি তুমি বদলে দাও সাইনগুলো, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, y মাইনাস এক্স ইকুয়ালস টু 6, y মাইনাস এক্স ইকুয়ালস টু 6 পাচ্ছ, ঠিক আছে। আর 3 নম্বরে কি আসছে, আগে সবকিছু একবার দেখে নিচ্ছি। 3 নম্বরে কি আসছে, 3 নম্বরে বলছে ডাবল দ্য প্রেজেন্ট এজ অফ এক্স, ডাবল দ্য প্রেজেন্ট এজ অফ এক্স ইজ ইকুয়াল টু এজ অফ জেড 12 ইয়ার হেন্স, এজ অফ জেড 12 ইয়ার হেন্স। তাহলে আমি এক্স এর মান কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু জেড বাই 2 প্লাস 12। এখানে আমাকে কি জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করেছে যে এক্স আর জেড এর থেকে কে বড়। তাহলে আমি এখান থেকে অ্যাটলিস্ট এইটুকুনি বলতে পারছি, এক্স জেড এর যে অর্ধেক বয়স তার থেকে 12 বছর বড়। বাট এখান থেকে কি আমি এটা বলতে পারছি যে এক্স জেড এর থেকে বড়? কোয়েল যেটা করেছো তুমি, এখান থেকে কি এটা বলতে পারছি শ্রেয়া এক্স জেড এর থেকে বড়? এই 3 নাম্বার থেকে কি আমি বলতে পারছি এক্স জেড এর থেকে বড়? আমি কি করে বলবো, এক্স মাইনাস জেড হতে হবে, এক্স মাইনাস জেড হতে হবে, বা আমার এরকম হতে হবে এক্স ইকুয়ালস টু জেড প্লাস সামথিং, তাহলে আমি বলতে পারবো যে এক্স জেড এর থেকে বড়। বাট আমার কাছে যদি এটা থাকে এক্স ইকুয়ালস টু জেড বাই 2 প্লাস 12, মানে এক্স ইকুয়ালস টু জেড এর যে বয়স তার থেকে অর্ধেক বছর প্লাস 12, তাহলে এখান থেকে জেড এর বয়স যাই হোক, সেখান থেকে সেই কনক্লুশনে কি আমরা আসতে পারবো, হ্যাঁ কি না? তিনটে একসঙ্গে যোগ করলে তো সব কটাতেই হবে, আমাকে দেখতে হবে বেছে বেছে যে কোনটাতে হবে। আমাকে খালি এই কোয়েশ্চেনটা উত্তর দাও, জেড এর এক্স ইকুয়ালস টু জেড বাই 2 প্লাস 12, জেড এর বয়স তো তোমার এখানে 6ও হতে পারে, জেড এর বয়স 94ও হতে পারে, ঠিক আছে, জেড এর বয়স 6ও হতে পারে, জেড এর বয়স 94 হতে পারে। তাহলে এখান থেকে তুমি কি করে কনক্লুশনে আসবে যে এক্স জেড এর থেকে বড়? আসতে পারবে কি কোয়েল? জেড এর বয়স ধরো জেড এর বয়স 6, জেড এর বয়স যদি 6 হয় তাহলে এক্স কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে 3, সেক্ষেত্রে এক্স হয়ে যাবে 15। তাহলে জেড এর বয়স যদি 6 হয় তাহলে সেক্ষেত্রে এক্স হয়ে যাবে 15। আমি এক্সাম্পল দিয়ে বলছি, আর ধরো জেড এর বয়স দেখে নাও, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, জেড এর বয়স ধরো 94, তখন এক্স এর বয়স কত হয়ে যাবে, 94 হলে তোমার এখানে কত আসছে 47, 47 প্লাস 12 করলে তোমার কত আসছে, জেড এর থেকে কম আসছে। তাহলে একবার জেড এর থেকে বড়, একবার জেড এর থেকে কম, তুমি এখান থেকে কোনো কনক্লুশনে আসতে পারবে না যে এক্স ই জেড এর থেকে বড়, বুঝতে পেরেছো? তাই অনলি 3 দিয়ে আমি কখনোই বলতে পারবো না, অনলি 3 দিয়ে আমি কখনোই এই কনক্লুশনে আসতে পারবো না যে এক্স জেড এর থেকে বড়, বুঝতে পেরেছো কোয়েল? বুঝতে পেরেছো শ্রেয়া? তাহলে এবার আমার কাছে কি বেঁচে থাকছে, এবার আমার কাছে বেঁচে থাকছে 1 আর 2। আমি আগে প্রথমে 1 আর 2 এর ভেতরে কম্বিনেশন করব, 1 আর 2 এর ভেতরে কম্বিনেশন করার পরে আমরা 2 আর 3 এর ভেতরে কম্বিনেশন করব, তারপরে 1 আর 3 এর ভেতরে কম্বিনেশন করব, তখন দেখবো যে হচ্ছে কি হচ্ছে না, তারপরে আলটিমেট কনক্লুশনে আমি যাব ই তে। তাহলে 1 2 3 এই তিনটে দিয়ে হবে।
কারণ ই দিয়ে অলওয়েজ হবে, ই দিয়ে অলওয়েজ হবে, আমি চোখ বুঝে বলে দিতে পারবো। বাট ই এর আগে কোন কোনটাতে হতে পারে? আমার কাছে 1 আর 2 আছে আর 1 আর 3 আছে, তাহলে 1 আর 2 দেখবো আর 1 আর 3 দেখবো, অপশন দিয়ে খেলবো। 1 আর 2 দেখবো প্রথমে, 1 আর 2। আচ্ছা, আমাকে মেনলি কি করতে হবে? আমাকে এক্স আর জেড এর ভেতরে কম্বিনেশন আনতে গেলে আমাকে এক্স আর জেড রাখতে হবে ইকুয়েশনে, এইটুকুনি আমার মাথায় আছে, এক্স আর জেড রাখতে হবে। তাহলে আমি এখানে কি করি, 2 এ আমার কি বেরিয়েছে, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 6। এই এক্স প্লাস 6টাকে আমি একে বসাবো, এই ওয়াই এর জায়গায় এক্স প্লাস 6কে আমি একে বসাবো। তাহলে এক্স প্লাস 6 ইকুয়ালস টু 2/3 জেড প্লাস এক্স প্লাস 6/5। ঠিক আছে, এটা আসলো। এইবার একটা মিনিট দাঁড়াও, বোঝা গেছে কি করে বার করলাম? এখানে দুটোর বেস ভ্যালুকে আমি সেম করলাম। দুটোর বেস ভ্যালু কি করে সেম করলাম আমি? এখানে আমার আলটিমেটলি এসছিল কি, এখানে এসছিল আমার 6x ইকুয়ালস টু 5z মাইনাস 36। এখান থেকে আমি 6কে, যেহেতু এখানে 5z আছে, 5z যেহেতু আছে তার জন্য আমি 6xকে আমি ভেঙে দিলাম, ভেঙে কি করলাম 5x প্লাস x। এবার z আর x এর মাঝখানে ডিফারেন্স চেয়েছে, তাই 5x মাইনাস 5z মানে যে 5z কে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম আর x কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তাহলে 5x মাইনাস 5z ইকুয়ালস টু মাইনাস 36 মাইনাস x। তাহলে এখান থেকে যদি আমি 5x আর 5z দুটোই সেম, দুটোরই ভ্যারিয়েবল সেম আছে, দুটোরই বেস ভ্যালু সেম আছে, এখান থেকে আমি বলতে পারি x আর z এর ডিফারেন্স। তাহলে x আর z এর ডিফারেন্সের ক্ষেত্রে যদি x বড় হয় তাহলে ভ্যালু কি হয়ে যাচ্ছে, নেগেটিভ। বাট এটাই যদি আমি উল্টে দিই 5z মাইনাস 5x, সেক্ষেত্রে দুটোর ভ্যালু কি হয়ে যাচ্ছে, x প্লাস 36। তার মানে ভ্যালু কি হয়ে যাচ্ছে, ডিফারেন্সটা কি আসছে, ডিফারেন্সটা পজিটিভ আসছে। আমাকে ভ্যালু বের করতে বলেনি, আমাকে বলেছে কে বড়। আমার ভ্যালু বের করার এই মতলব নেই, আমার মতলব হচ্ছে যে জেড আর এক্স এর মাঝখানকার ডিফারেন্স যেন পজিটিভ থাকে। তাহলে জেড গ্রেটার দেন যদি এক্স হয়, জেড গ্রেটার দেন এক্স হলে এক্স প্লাস 36/5 হয়ে যাচ্ছে আমার, তার মানে এটা পজিটিভ। আমি এই লাইনটা দিয়েও বলতে পারবো যে জেড এক্স এর থেকে বড়, কারণ এখানে নেগেটিভ আসছে আর এখানে পজিটিভ আসছে যদি জেড এক্স এর থেকে বড় হয়। তাহলে 1 and 2 ইজ আওয়ার অ্যান্সার। যদি আমি 1 and 2 কে কম্বাইন করি আমাদের অ্যান্সার বেরিয়ে আসছে 1 2 3, তিনটে দরকার নেই। বুঝতে পেরেছো আমার কথা? দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, there are some red balls, green balls, yellow and pink balls in a bag. If the probability of picking a red ball is 1/3, একটা রেড বল তোলার probability, রেড বল, গ্রিন বল, ইয়েলো বল, পিঙ্ক বল, রেড বল তোলার probability কি আছে 1/3, গ্রিন বল তোলার probability কি আছে 1/4, ইয়েলো বল তোলার probability কি আছে 1/5 and the number of pink balls is 13। তাহলে এখানে আগে এলসিএম করে দাও, আগে এলসিএম করলে তোমার কি আছে, 3 4 12, 5 12 60, 60 হচ্ছে তোমার এলসিএম। আর এখানে 60 করলে তোমার এখানে কত আসছে, 20, এটা আসছে 20, এটা কত আসছে, এটা হচ্ছে 15, এটা কত আসছে, এটা হচ্ছে তোমার 12। তাহলে 20, 15 আর 12 যোগ করলে তোমার কত আসছে, 12 15 তোমার কত আসছে 27, আর 20 যোগ করলে 47। তাহলে রেড গ্রিন আর ইয়েলো বল মিলে, রেড গ্রিন আর ইয়েলো বল মিলে টোটাল আউট অফ 60 দাঁড়াচ্ছে 47। তাহলে পিঙ্ক বল কত হবে, পিঙ্ক বল কত হবে, রেড গ্রিন আর ইয়েলো বল মিলে আউট অফ 4 বলস, রেড গ্রিন, আমার কথার উপর ফোকাস করবে, আউট অফ 4 বলস রেড গ্রিন অ্যান্ড ইয়েলো বল মিলে টোটাল দাঁড়াচ্ছে 47। তাহলে পিঙ্ক বল কত হবে, 60 মাইনাস 47 করলে তোমার কি দাঁড়াচ্ছে 3 গড় 13। তাহলে পিঙ্ক বল কত হচ্ছে 13। তাহলে পিঙ্ক বলের প্রবাবিলিটি কি আছে 13/60, আর নাম্বার অফ পিঙ্ক বল কত বলে দিয়েছে 13। তাহলে আমি বলতে পারি 13 ইউনিটের ভ্যালু যদি তোমার 13 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু 1, তার মানে নাম্বার অফ পিঙ্ক বলস হচ্ছে তোমার 13, নাম্বার অফ ইয়েলো বলস হচ্ছে তোমার 12, নাম্বার অফ গ্রিন বলস হচ্ছে তোমার 15, আর নাম্বার অফ রেড বলস হচ্ছে তোমার 20। বলো এইটুকুনি ক্লিয়ার আছো? এইটুকুনিতে কোনো অসুবিধা? ঠিক আছে, হ্যাঁ।
এইটুকুনিতে কোনো অসুবিধা নেই আশা করি। এরপরে কি বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ পিকিং 2 গ্রিন বলস অ্যান্ড 1 রেড বলস। দুটো গ্রিন বল তুলছে, তার মানে 15C2 অ্যান্ড 1 রেড বল, একটা রেড বল মানে 20C1 বাই, কোনো জায়গায় ভুল করলে বলবে, মাঝে মাঝে মিস্টেকও হতে পারে, এটা কিন্তু 15, এটা কিন্তু 25 না, এটা 15, ঠিক আছে। তাহলে আর টোটাল কত আছে 60, তাহলে 60-র ভেতরে কত তুলছি আমি 3, তাহলে 60C3, তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, 15 গুণ 14 বাই 2 ইন্টু 20 বাই 60 গুণ 59 গুণ 58 বাই 3। তাহলে এখান দিয়ে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াচ্ছে তোমার 10, এটা দিয়ে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াচ্ছে তোমার 20। আচ্ছা এখানে এটা 2 হবে, সরি 3 ইন্টু 2, আর এইটা কেটে যাচ্ছে, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, ওকে। তাহলে আলটিমেট থাকছে আমার কাছে কি 15 ইন্টু 14, 15 ইন্টু 14 বাই 59 ইন্টু 58, 59 ইন্টু 58, ঠিক আছে। এবার আরো কেটে দাও, 7 দুগুণা 14, 29 দুগুণা হচ্ছে তোমার 58, ঠিক আছে। আর কি কাটা যাবে, আর কাটা যাবে না। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে এখানে 105 বাই 29 আর 59, 29 আর 59 গুণ করলে তোমার কি দাঁড়াচ্ছে 9 নং 81, 1 হাতে থাকছে 8, হাতে থাকছে তোমার 8, 5 নং 45, 9 দুগুণা 18, 18 আর 45 যোগ করলে 8 5 13 3, 4 একে 5 একে 6, এর সঙ্গে 8 যোগ করো, 8 আর 3 কত 11, তাহলে 71-এর 1 হাতে থাকছে কত 7, 5 দুগুণা 10, 10 আর 7-এ 17, 1711, এটা দাঁড়াচ্ছে কি, একটু ক্যালকুলেশন করে বলো তাড়াতাড়ি। সেকেন্ড কোয়েশ্চেনে বলেছে এ লাইব্রেরি কন্টেন্স 60 বুকস নাম্বারড ফ্রম 1 to 60। একটু মিউট করো। আচ্ছা কি বলছে, এ লাইব্রেরি কন্টেন্স 60 বুকস নাম্বারড 1 to number 60 ইফ 3 বুকস আর সিলেক্টেড অ্যাট র্যান্ডাম। একসঙ্গে যদি আমি 3টে বুককে সিলেক্ট করি স্টেপ বাই স্টেপ উইথ রিপ্লেসমেন্ট। এবার দেখো এখানে একটা মানে ভাষাটা একটু ভুল আছে, অ্যাট র্যান্ডাম আমি 3জনকে সিলেক্ট করতে পারি না, আমি স্টেপ বাই স্টেপ 3জনকে সিলেক্ট করতে পারি, তাহলেই আমি রিপ্লেস করতে পারবো। আদারওয়াইজ আমি রিপ্লেস র্যান্ডাম মানে 3জনকে যদি আমি একসঙ্গে সিলেক্ট করি উইথ রিপ্লেসমেন্ট তাহলে সেই কথার কোনো মানে হয় না। এখানে বলাটা উচিত ছিল অ্যাট স্টেপ সিলেক্টেড স্টেপ বাই ওয়ান আফটার অ্যানাদার, তাহলে আমি বলতে পারবো এখানে রিপ্লেসমেন্ট, ঠিক আছে। এমনি ভাষাটা একটু গন্ডগোল আছে বাট বোঝা যাচ্ছে। ফ্রম লাইব্রেরি, what is the probability that sum of 3 numbers on the book selected from the library will be odd? 3টে বুক যে সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে, এই 3টে বুক সিলেক্ট করেছি আমরা, এই 3টে বুক যে টোটালে অড নাম্বার দাঁড়াচ্ছে, ঠিক আছে, দ্য সাম অফ 3 নাম্বারস, এখানে 3টে বুকের যোগফল যে অড নাম্বার দাঁড়াচ্ছে এর প্রবাবিলিটি কি আছে, ওকে। এইবার একটা কথা আমাকে বলো, 1 থেকে 60-র ভেতরে বিটুইন 1 to 60 কতগুলো অড নাম্বার আছে, আমাকে এটা বলো। 1 থেকে 60-এর ভেতরে কতগুলো অড নাম্বার আছে? 1 থেকে 60-র ভেতরে 30টা অড নাম্বার আছে, 30টা ইভেন নাম্বার আছে। এইবার 30টা অড নাম্বারের ভেতরে সাম অফ 3 নাম্বারস উইল বি অড, এরকম হতে হবে। তার মানে যদি আমি ইভেন নাম্বার প্লাস ইভেন নাম্বার প্লাস ইভেন নাম্বার করি তাহলে কি আমার অড আসছে 2 4 6, 2 4 6,
করলে আমার ইভেন আসবে, তাহলে আমার এটা অড আসবে না, কারণ সাম অফ 3 নাম্বারস, একটা অড আর দুটো ইভেন করলে কি ঠিক হবে? একটা অড আর দুটো ইভেন, 3 2 6, 3 2 6 যোগ করো, 3 আর 2 5, 5 আর 6 11, অড। দুটো ইভেন আর একটা অড, ঠিক আছে, দুটো ইভেন আর একটা অড। আমি আর একবার করি, এখানে 3 অড, অড প্লাস 4 প্লাস 6 করলে আমার অড আসছে, ঠিক আছে। তাহলে এবার দুটো অড একটা ইভেন, দুটো অড একটা ইভেন, ঠিক আছে, দুটো অড একটা ইভেন করলে 3 প্লাস 7 প্লাস 2 কি দাঁড়াচ্ছে? ইভেন দাঁড়াচ্ছে, তার মানে এটাও আমার হবে না, অড হতে হবে। সাম অফ 3 বুকস ইজ অড, অড প্লাস অড করলে অড আসে, অড প্লাস 7 আর 3 10, 10 আর 1 11, অড আসে। তাহলে আমার দুটো পসিবিলিটি দাঁড়াচ্ছে, একটা দাঁড়াচ্ছে কি অড প্লাস ইভেন, একটা দাঁড়াচ্ছে অড প্লাস অড। এইভাবে আমি বুকগুলোকে সিলেক্ট করতে পারি, আদারওয়াইজ আমি করতে পারবো না। তাহলে আমাকে কটা বুকসের ভেতর থেকে সিলেক্ট করব আমি? আমাকে এইটুকুনি বলো যে কতগুলো বুকসের ভেতর থেকে আমি সিলেক্ট করব। এইটার ক্ষেত্রে কি প্রবাবিলিটি দাঁড়াবে? প্রথমটার ক্ষেত্রে অড প্লাস ইভেন, এটা আমাকে বলো। দুটো পসিবিলিটি দাঁড়াচ্ছে, সাম অফ দ্য নাম্বারস অফ বুক অড দাঁড়াবে, এই পসিবিলিটিটা দাঁড়াচ্ছে আর এই পসিবিলিটি। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথমটার ক্ষেত্রে আমার প্রবাবিলিটি কি আসবে? যদি আমি অড প্লাস ইভেন এই নাম্বারস অফ বুকসকে যদি আমি সিলেক্ট করে প্রবাবিলিটি বার করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? অড কতগুলো আছে? 30টা, 30টার ভেতরে আমি একটা অড সিলেক্ট করছি, 30C1। ইভেন কতগুলো আছে? 30টা, তার ভেতরে দুটো ইভেন সিলেক্ট করছি, ইনটু 30C2। আউট অফ টোটাল কতগুলো বই আছে? 60, যার ভেতরে টোটাল 3টে বই সিলেক্ট করছি, 60C3। প্লাস আরেকটা পসিবিলিটি কি দাঁড়াচ্ছে? যদি আমি 3টে বুকসে আমি অড সিলেক্ট করি, তাহলে আমার টোটাল সাম অফ দ্য নাম্বারস অফ বুকস অড দাঁড়াবে। তাহলে 3টে বুক অড সিলেক্ট করা মানে 30C3 বাই 60C3। বলো, বুঝতে পেরেছো এবার? তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 30 ইন্টু 29 বাই 2 প্লাস 60C3কে আমি কমন নিয়ে নিয়েছি, 30 ইন্টু 29 ইন্টু 28 বাই 6, নিচে 60 ইন্টু 59 ইন্টু 58 বাই 6। ওকে, এইবার আমি ক্যালকুলেশন করলে তোমার এখানে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে তোমার এখানে চলে আসছে 15, 6 দিয়ে কেটে দাও 5, 6 দিয়ে কেটে দাও 10। আর একটু গুছিয়ে লিখলে ভালো করে করা যাবে, জায়গা তো নেই, জায়গা একটু নিচে ক্রিয়েট করতে হবে। এখানে আমি করছি, এখানে করলে তোমার কি দাঁড়াচ্ছে? 15 ইন্টু 30 ইন্টু 29 প্লাস 5 ইন্টু 29 ইন্টু 28 বাই 10 ইন্টু 59 ইন্টু 58। তাহলে এই 29 কমন নিয়ে 29 কমন নিয়ে 58 দিয়ে কেটে দাও, 2 করে দাও। ওকে, 2 দিয়ে, আচ্ছা এই 10 দিয়ে যদি কাটো, 10 দিয়ে কাটলে 2, 5 দুগুণা 10, 5 গেল, 3 5 15। ওকে, আচ্ছা 4 দিয়ে যদি কাটো কিছু দিয়ে, বা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2 কাটো, এখানে চলে আসবে 15, এখানে চলে আসবে 14। ওকে, তাহলে আলটিমেটলি আমার এখন কি দাঁড়ালো? 3 ইন্টু 15 প্লাস 14 বাই
2 ইন্টু 59, 2 ইন্টু 59 এটা দাঁড়াচ্ছে। তাহলে এটাকে কি আর কাটা যাবে? এটাকে আর কাটা যাচ্ছে না। তাহলে এবার যোগ করে দাও, 3 15 45, 45 যদি 14 সঙ্গে যোগ করো এখানে কত দাঁড়াচ্ছে 59। তাহলে ওপরে দেখো, ওপরে 59 চলে আসছে, নিচে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু 59, নিচে দাঁড়াচ্ছে 2 ইন্টু 59। তাহলে এখান থেকে আমার কি আসছে 1/2। তাহলে এবার দেখতে হবে 1/2 বড় না 105 বাই, এই যে 105 বাই 1711 বড়। এই দুটোর ভেতরে কম্পেয়ার করতে হবে। কি করে কম্পেয়ার করব? ক্রস মাল্টিপ্লাই করে দাও। 105 বাই 1711 ইকুয়ালস টু 1/2। ক্রস মাল্টিপ্লাই করো, এখানে তোমার কি দাঁড়াচ্ছে 5 দুগুণা 10, 2 অক্ষে 2, আর এখানে 1711। ঠিক আছে, এখানে দাঁড়াচ্ছে 1711। ওকে, তাহলে আমাদের এখানে বড় কে দাঁড়াচ্ছে? বড় হচ্ছে তোমার কোয়ান্টিটি 1। কোয়ান্টিটি 1 আমার এখানে বড় দাঁড়াচ্ছে। বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কোয়ান্টিটি 1 বড় দাঁড়াচ্ছে। এখানে কি দাঁড়াচ্ছে 105 বাই 1711, তো 15C2 20C1 বাই 60C3। আচ্ছা, এখানে যদি এখানে অ্যান্সার কোয়ান্টিটি 2 বড় দেখাচ্ছে, 15C2 ইন্টু 20C1 ছিল বাই 60C3, 60 গুণ 58, 9 গুণ 58 বাই 6 করলে তোমার এখানে কি দাঁড়াচ্ছে 10, 10, আর এখানে তোমার কি দাঁড়াচ্ছে 2, 2, আর এখানে তোমার কি দাঁড়াচ্ছে 2, আর এখানে তোমার কি দাঁড়াচ্ছে 15 ইন্টু 14, 2 2 কেটে যাচ্ছে, তাহলে 15 ইন্টু 14 বাই 59 ইন্টু 58, 15 ইন্টু 14 বাই 59 ইন্টু 58 এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এখন যদি কাটাকুটি করি, 7 দুগুণা 14, 29 দুগুণা এত। ঠিক আছে, ও দাঁড়াও, ঠিকই তো আছে, কোয়ান্টিটি 2 ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি 1। এইদিকে কোয়ান্টিটি 1 তো, আর এইদিকে কোয়ান্টিটি 2, তাহলে কোয়ান্টিটি 2 ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি 1। ঠিকই করেছি আমরা, কিচ্ছু করার দরকার নেই, ঠিকই করেছি। আমি ভাবছি কোয়ান্টিটি 2 1 বড়, আলটিমেটলি তো ক্রস মাল্টিপ্লাই করে কোয়ান্টিটি 2 এর দিকে বেশি নাম্বারস গেছে, তাহলে কোয়ান্টিটি 2 ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি 1 হবে। ঠিকই আছে আমাদের 105 বাই 1711 ঠিকই আছে, কোয়ান্টিটি 2 ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি 1। বলো, বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ এ সার্কেল। রেডিয়াস অফ এ স্ফিয়ার, রেডিয়াস অফ এ স্ফিয়ার equals to radius of a circle whose perimeter is 132। তাহলে whose perimeter মানে সার্কেলের পেরিমিটারের ফর্মুলা কি আছে বলো আমাকে, সার্কেলের পেরিমিটারের ফর্মুলা কি আছে বলো, সার্কেলের পেরিমিটারের ফর্মুলা শুনতে পাচ্ছ না আমার কথা ঠিক করে? তাহলে এখানে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 132। 22 দিয়ে কাটলে এখানে 6, 2 দিয়ে কাটলে 3, আর ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 21। তাহলে আর ইকুয়ালস টু কত 21। দ্য হাইট অফ এ সিলিন্ডার ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ 196। তাহলে height of a cylinder is equal to the side of a square
হুজ এরিয়া, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা এ স্কোয়ার ইকুয়ালস টু 196, তাহলে এ ইকুয়ালস টু কত 14, তাহলে হাইট কত হয়ে যাচ্ছে তোমার 14 সিলিন্ডারের হাইট। দ্য কার্ভড সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার ইজ 440। কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা কি আছে? কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা কি আছে বলো? কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা সিলিন্ডারে, কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা 2 পাই আর এইচ। ঠিক আছে, কার্ভড সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ, ঠিকই বলেছো। দ্য কার্ভড সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার ইজ 2 পাই আর এইচ is 440 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু সিলিন্ডারের রেডিয়াস আমরা জানি না, এইচ কত জানি 40, ইকুয়ালস টু 440 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার কি বলছে? এইবার জিজ্ঞেস করছে এখান থেকে আমি তো রেডিয়াস পাবো, রেডিয়াসটাকে বার করে নিই। তাহলে এখান থেকে যদি আমি বার করি 2 দিয়ে কাটলে এখানে তোমার 20, 10, 7 দুগুণা 14, 2 দিয়ে কাটলে 5, তাহলে আর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 5। এটা কার? সিলিন্ডার। এটা সার্কেল, এটা সিলিন্ডার, সিলিন্ডারের রেডিয়াস কত দাঁড়াচ্ছে 5। ঠিক আছে, এরপরে কি বলছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভলিউম অফ স্ফিয়ার অ্যান্ড সিলিন্ডার। ভলিউম অফ স্ফিয়ার কত? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব হচ্ছে ভলিউম অফ স্ফিয়ার। আর ভলিউম অফ সিলিন্ডার কত? ভলিউম অফ সিলিন্ডার হচ্ছে 2 পাই আর স্কোয়ার এইচ। তাই তো? ঠিক বললাম তো? 2 পাই আর, সরি 2 পাই আর স্কোয়ার। ভলিউম অফ সিলিন্ডার কত? ভলিউম অফ সিলিন্ডার কত বললাম? 2 পাই আর স্কোয়ার এইচ। ঠিক বলেছি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, কারেক্ট। ভলিউম অফ সিলিন্ডার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এদের ভেতরকার ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার স্ফিয়ারের ভলিউম, এটা হচ্ছে তোমার সিলিন্ডারের ভলিউম। তাহলে স্ফিয়ারের ভলিউমে তোমার কি দাঁড়াচ্ছে? এখানে একটা কাজ করো, পাই আর স্কোয়ারটাকে কমন নিয়ে নাও। দাঁড়াও, পাই আর স্কোয়ার কমন নিতে পারবে না, কারণ এখানে বসাতেই হবে, দুটোর ভ্যালু আলাদা আছে। পাইটাকে কমন নিয়ে নাও। পাই কমন নিয়ে এখানে তুমি কি করো? 4/3 স্ফিয়ারের কত ছিল? 21, 21-এর কিউব 4/3 পাই আর কিউব মাইনাস আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার কত দাঁড়াচ্ছে? 5 স্কোয়ার ইন্টু এইচ কত দাঁড়িয়েছিল? 14। তাহলে এবার যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? এখান থেকে 4 ইন্টু 7 ইন্টু 21 ইন্টু 21 মাইনাস 25 ইন্টু 14 বাই 22/7। এবার 7 দিয়ে যদি কেটে দাও, ইন্টু 22 করো, 7 দিয়ে যদি ভেতরে কেটে দাও তাহলে এই 7 আর এখানে তোমার 2 হয়ে যাবে। তাহলে আলটিমেট কি থাকছে? 441-এর সঙ্গে 4 গুণ করো, 4 কে 4, 4 4 16, 6 হাতে থাকবে 1, 4 16 আর 1 17, 1764 মাইনাস 50 বিয়োগ করো, ইন্টু 22 করতে হবে, ইন্টু 22 বিয়োগ করলে তোমার কত দাঁড়াচ্ছে? 4 1 7
ইন্টু 22, 88 8 হাতে হচ্ছে 8, 22 22 আর 8 30 শূন্য হাতে হচ্ছে 3, 7 22 154, 154 আর 3 তোমার 157, তাহলে 7 বসে গেল, হাতে থাকছে কত 15, এর সঙ্গে যদি 22 যোগ করো, 22 যোগ করলে তোমার থাকছে কত 37। এটা দাঁড়াচ্ছে প্রথমটার ভ্যালু। বলো বুঝতে পেরেছো? এইটুকুনি কোনো অসুবিধা নেই তো? পরেরটাতে কি বলছে? 12 smaller cones are made from a larger cone of diameter 24. Diameter যদি 24 হয় তাহলে রেডিয়াস কত? রেডিয়াস 12। ওকে, 12 smaller cones are made from diameter 24. The ratio of height between smaller cones and larger cones is 1:3. Ratio of height হচ্ছে 1:3। আচ্ছা, if radius of sphere is equal to the radius of smaller cone, আচ্ছা, then the volume of sphere is what? ওকে, তাহলে এটা কি করে করতে হবে? আচ্ছা, কোণের একটা কোণ থেকে যখন আমি অনেকগুলো কোণ, ছোট ছোট কোণ তৈরি করি, তাহলে আমরা ভলিউম নিয়ে কাজ করি। তাহলে কোণের ভলিউম কি আছে? অন্য কালি ইউজ করছি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ কোণের ভলিউম। তাহলে এক বড় কোণের ভলিউম কত? 1/3। লার্জার কোণের ভলিউম হচ্ছে 1/3 পাই মানে 22/7 আর স্কোয়ার মানে 12 এর স্কোয়ার, আর এইচ মানে 3x, কারণ এখানে তোমার এইচ লার্জার কোণ আর স্মলার কোণের হাইটের রেশিও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটার থেকে আমি কতগুলো স্মলার কোণ বার করছি? 12টা। তাহলে 12 ইন্টু 1/3 পাই 22/7 আর স্কোয়ার, এটা রেডিয়াসটা আমরা জানি না, আর স্কোয়ার এইচ এখানে হচ্ছে 1x। তাহলে এই 1x আর x কেটে গেল, রেডিয়াসের যে রেশিও, সেই রেশিওর যে ভ্যারিয়েবল, তাই x আর x কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে আর কি থাকছে? এখানে কি থাকছে? এখানে থাকছে 22/7, 22/7 কেটে গেল, 22/7 22/7 কেটে গেল। ওকে, এই 3 আর এই 3 কেটে গেল। ওকে, আর কি কাটছে? একটা 12-র সাথে একটা 12 কেটে গেল, থাকছে কত? একটা 12। ওকে, আর কি থাকছে? তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত? আর স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 12 গুণ 3 মানে 3 × 12 = 36। তাহলে আর ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 6। তাহলে radius of smaller cone is 6. If the radius of sphere is equal to the radius of smaller cone, the radius of sphere or radius of smaller cone same, then find the volume of sphere. তাহলে এখানে ভলিউম অফ স্ফিয়ার কত? 4/3 পাই আর কিউব, 4/3 22/7 আর কিউব মানে 216। ঠিক আছে, তাহলে এখান দিয়ে কাটো, 3 × 7 = 21, 0, 3 × 7 = 21, 3 × 2 = 6। ঠিক আছে, 4/3 পাই আর কিউব 72। এবার কাটো, 4 × 2 = 8, 4 × 7 = 28, 288/7। 288/7 করলে তোমার এখানে কি থাকছে? এখানে 288/7 আলটিমেটলি তো তোমার ইয়ের থেকে কম আসবে অনেক। 288/7 মিনস তোমার কোয়ান্টিটি 1 এর থেকে অনেক কম, অনেক। 288/7 করলে 2 ডিজিটের ভ্যালু চলে আসবে, পয়েন্টে চলে আসবে। তার মানে কোয়ান্টিটি 1 ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি 2। বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কোয়ান্টিটি 2টা ইজ নাথিং বাট, এখানে বলেছে একটা বড় কোণকে ভেঙে আমি 12টা ছোট কোণ তৈরি করছি। বড় কোণের ডায়ামিটার বলে দিয়েছিল 24, তাহলে বড় কোণের রেডিয়াস হয়ে গেল 12। কোণের ভলিউমের ফর্মুলা আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। কোণের ভলিউম আমরা কি করে ডিটারমাইন করি? কোণের ভলিউম আমরা জানি যে
স্ফিয়ারের ভলিউম যা তার 1/3 করলেই আমরা কোণের ভলিউম পাবো। স্ফিয়ারের সিলিন্ডারের ভলিউম যা তার 1/3 করলেই আমরা কোণের ভলিউম পাবো। সিলিন্ডারের ভলিউম পায়ের স্কোয়ার এইচ, তার 1/3 পায়ের স্কোয়ার এইচ করলে আমরা কোণের ভলিউম পাই। এবার কোণের ভলিউম যখনই পেয়ে গেলাম তখন 1/3 পাই আর স্কোয়ার মানে 12 স্কোয়ার এইচ। এইচ এখানে তোমার রেশিও বলে দিয়েছিল লার্জার কোণ আর স্মলার কোণের হাইটের রেশিও 1:3। তাহলে লার্জার কোণের হাইট কত হবে 3x, লার্জার কোণের হাইট আমি ধরলাম 3x, তাহলে এখানে লিখলাম 3x ইকুয়ালস টু 12টা স্মলার কোণ তৈরি করছি, তাহলে 12 ইন্টু এটা কি নাম্বার n ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আমি আর এর ভ্যালুটা জানি না, আমাকে আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে এইচ এর মান এখানে কি ধরে চলে যাচ্ছে, যেহেতু হাইটের রেশিওতে ওটা 1x ছিল তাহলে আমি এখানে 1x দিয়েছি আর এখানে 3x, তাহলে x কেটে গেল আর পাই পাই কেটে গেল, বাদ বাকি কাটাকুটি করে আমি আর এর ভ্যালু 6 আসলো। এটা এইটুকুনি বুঝতে পেরেছো? এবার আমাকে বলেছে স্মলার কোণের রেডিয়াস যা একটা স্ফিয়ারের রেডিয়াসও তাই, একটা স্ফিয়ারের রেডিয়াসও তাই। আর আমাকে স্ফিয়ারের রেডিয়াস বলে দিয়ে বলছে যে আমাকে স্ফিয়ারের ভলিউম বের করো। স্ফিয়ারের ভলিউম আমাকে কি বের করতে বলেছে 4/3 পাই আর কি। এ দেখো জিজ্ঞেস করেছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ স্ফিয়ার, তাহলে স্ফিয়ারের ভলিউম, তাহলে 4/3 পাই আর কিউব করলে 288/7 আসে, যেটা আমার কোয়ান্টিটি 1 থেকে অনেক কম, কোয়ান্টিটি 1 থেকে অনেক কম, তাই কোয়ান্টিটি 1 ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি। বলো বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি, এটা বলো। Ria invested certain sum in X scheme at simple interest of 12% per annum for 2 years 6 months and received a total amount of rupees 40950. তাহলে রিয়া x রুপিস ইনভেস্ট করছে 12% পার annum 2 years 6 months মানে 2.5 years। তাহলে আমি এখান থেকে বলতে পারি এটা এই দুটো কম্বাইন করে আমি বলতে পারি গুণ করে এটা কত দাঁড়াচ্ছে 25 দুগুণা 50 শূন্য আর থাকবে 5, 25 ওকে 25, 25 আর 5 30, একটা শূন্য কেটে দাও পয়েন্টের জন্য। তাহলে এক্স ইন্টু 30%, এক্স ইন্টু 30% হচ্ছে তোমার কি সিম্পল ইন্টারেস্ট। আমাকে এখানে কি দেওয়া আছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে আমি বলতে পারি 130%-এর ভ্যালু হচ্ছে তোমার 40950। তাহলে এখান থেকে কাটাকুটি করলে তোমার বাই 13 আসছে, তাহলে 100% মানে এক্স এর ভ্যালু কত ইন্টু 100 করে দাও। তাহলে এখানে 13 দিয়ে কাটলে 3 13 39, 1 9 13 কে 13, 5 13 65, 315। তাহলে আমার এক্স এর ভ্যালু কত চলে আসছে, এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে আমার 31500। বলো এইটুকুনি বুঝতে পেরেছো কি করে এক্স এর ভ্যালু বার করলাম? এবার এরপরে কি বলছে, if she had invested rupees 33600 at compound interest of r% per annum for 2 years, then the interest received by her would have been 2394 less than that of scheme X. Okay, তাহলে স্কিম এক্স এর ইন্টারেস্ট কত, স্কিম এক্স এর ইন্টারেস্ট 40950, এর থেকে এটা বিয়োগ দিয়ে দাও, বিয়োগ করলে কত থাকছে 0 5 4 9 3 আর 1 4, 4 4 মিলে গেলে 9450। এটা হচ্ছে কি ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট 9450। আর কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে যখন আমি ক্যালকুলেশন করব would have been 2394 less than that of scheme X। তাহলে এর থেকে 2394 কম পাবে, মাইনাস 2394 করো, মাইনাস 2394 ক্যালকুলেশন করলে ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে 6 ঘর 6 ঘর, 9 আর 1 10, 5 ঘর, 3 আর 1 4, 4 আর 4 মিলে গেলে 0, আর এখানে তোমার কি দাঁড়াচ্ছে 7, 7056, 7056 এটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবার কি বলছে, if she had invest এত at compound interest of r% per annum for 2 years, তাহলে
r% পার অ্যানাম ফর 2 ইয়ার্স 33600, তাহলে আর এর মানটা বের করতে হবে 33600, ঠিক আছে। এইটার থেকে আমি যদি 7056 যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে 2 বছরে 6 5 6 6 5 6 7 আর 3 10 0 3 আর 1 4 40656। যদি আমি কাটাকুটি করি তাহলে কি দাঁড়াচ্ছে আচ্ছা একটা কাজ করো, এটাকে আমি যদি নর্মালি করি, if she had invested 33600 at compound interest of r% for 2 years, then the interest received by her would have been eto less than that of Schemex. 2 years এ তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট r% হলে তাহলে আমি এখানে এইভাবে বলতে পারি যে তোমার 33600 ইন্টু r প্লাস r প্লাস 2r বাই 100 এত পার্সেন্টেজ ইকুয়ালস টু 7056। তাহলে এবার যদি আমি কাটি 7 দিয়ে কি কাটা যাবে, 4 7 28 28 8 8 5 13 4 7 28 5 7 35 4 7 28 8 5 13 7 8 56 7 8 56 4800 আর এখানে 7 10 কে 70 0 7 8 56, ঠিক আছে। আর কি আর কাটা যাবে তো 4 12 48 1200 আর এখানে তোমার 4 দুগুণে 8 4 দুগুণে 8 2 0 4 5 20 4 দুগুণে 8 পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। আর এখানে কি দাঁড়াচ্ছে, আচ্ছা এটা তোমার 2r না r²/100 r প্লাস r প্লাস r²/100, ঠিক আছে। 12 ইন্টু কি দাঁড়াচ্ছে এটা 12 দিয়ে কাটলে ডাইরেক্ট কাটে চলে যাবে 12 দুগুণা 24 12 কে 12 21। তাহলে তোমার এখানে কি দাঁড়াচ্ছে 2r প্লাস r²/100, তো তাহলে এখানে তোমার 200r করে দাও 200r প্লাস r² ইকুয়ালস টু 2100। তাহলে আমি বলতে পারি r² প্লাস 200r মাইনাস 2100 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি না আমি বলছিলাম একটা কথা ভাবছিলাম, আচ্ছা ইন্টারেস্ট তো টোটাল ইন্টারেস্ট তো আমি জেনে গেছি যে 7056, টোটাল ইন্টারেস্ট আমার জানা আছে, টোটাল প্রিন্সিপালও আমার জানা আছে। আর আমরা জানি ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল করলেই তো আমার রেট অফ ইন্টারেস্ট চলে আসে, তাহলে আমরা কেন এত খাটছি, আমরা এটা পুরো মানে বোকার মতো খাটছি, এত খাটার কোনো প্রয়োজন নেই। আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আমি জেনে গেছি, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমি জেনে গেছি 7056, 2 বছরের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমি জেনে গেছি 7056, আর টোটাল প্রিন্সিপাল আমি জানি 33600। তাহলে ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100% করলেই তো আমার রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল। তাহলে ইন্টারেস্ট হচ্ছে তোমার 7056 বাই
33600 ইন্টু 100% যদি আমরা করি, পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, এখানে তোমার কাটো, 7 দিয়ে কাটলে সেই তোমার 48, দেখো এখান থেকে 7 দিয়ে কাটলে আলটিমেটলি তোমার 336কে 7056 দিয়ে কাটলে 21 দাঁড়াচ্ছে। তাহলে আমি আগে একবার করে নিয়েছি বলে আর করছি না, এটাকে ডাইরেক্ট আমি 21 করে দিই। তাহলে 2 বছরের রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে? 2 বছরের টোটাল কম্বাইন্ড রেট অফ ইন্টারেস্ট দাঁড়াচ্ছে 21%। ঠিক আছে, 2 বছরে কম্বাইন্ড রেট অফ ইন্টারেস্ট দাঁড়াচ্ছে তোমার 21%। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কম্বাইন্ড রেট অফ ইন্টারেস্ট 21% কখন আসে? তখন আর এর ভ্যালু কত হয়? যখন 10%, যখন আর এর ভ্যালু 10% হয় তখনই কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার 21% হয়। তার মানে এত কিছু করার কোনো দরকারই নেই, এত লেন্দি ইকুয়েশন করার কোনো দরকার নেই, কারণ আমার কাছে টোটাল ইন্টারেস্ট চলে এসছে। টোটাল ইন্টারেস্ট আমরা জানি 7056, টোটাল প্রিন্সিপাল আমরা জানি। তাহলে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা বার করতে পারবো 21%। 21 যখনই এখানে দেখলাম 21 আছে, তার মানে আর এর ভ্যালু কত হয়ে যাবে? আর এর ভ্যালু হয়ে যাবে 10%। কারণ আমরা জানি, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, আর যদি 10 হয় 2 বছরে 21, আর যদি 20 হয় 2 বছরে 44, এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে আর হয়ে গেল আমার 10%। কোয়েশ্চেন এবার কি দাঁড়াচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনফরমেশন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? আর ইজ এ পারফেক্ট কিউব নাম্বার? নো। আর ইজ, ইফ আর ইজ মাল্টিপ্লাইড বাই ইভেন প্রাইম নাম্বার। ইভেন প্রাইম নাম্বার কি আছে আমাদের? ইভেন প্রাইম নাম্বার কি আমাদের? 2. R is multiplied by 2 মানে 20, it becomes divisible by 5. Correct. If 22400 becomes 31360 in 4 years when invested R% per annum, তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট বলেছে, তাহলে আর কত? আর হচ্ছে 20%, 10% কত দাঁড়াচ্ছে 4 বছরে? 40%। 10% 4 বছরে দাঁড়াচ্ছে 40%। আমাকে অ্যামাউন্ট চেয়েছে, তাহলে 22400 এর আমি 140% করবো ডাইরেক্ট, তাহলে আমি ডাইরেক্ট অ্যামাউন্ট পাবো। তাহলে বুঝতে পারবো যে ওটা আমার আসছে নাকি 22400। তাহলে এখানে 22400 যদি আমি করি 140%, পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে গেল। 14 দিয়ে গুণ করো, 4 14 56, 6 থাকবে 5, 14 গুণে 28, 28 আর 5 33, 3 আর দেখছি 3, 14 গুণে 28, 28 আর 5 33, 3 আর দেখবে 3, 14 গুণে 28, 28 আর 3 31, 31360। এটা কি আসছিল? 31360, 31360ই আসছে। তার মানে আমার এটাও ট্রু। তাহলে 2 and 3 ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে কোয়েল, বুঝতে পেরেছো? শ্রেয়া, আমি এখনো অবাক যে তুমি এটা 2 and 3 কি করে বললে? এটা ক্যালকুলেশন ছাড়া বলা পসিবল না। আরে আন্দাজে বলে কি, এটা মানুষের আন্দাজ প্রত্যেকটা কোশ্চেনে আমার দুটো অপশন ছিল।